জনগণের আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভার কক্ষে প্রবেশ করবার সৌভাগ্য অর্জন করেছি। আমার এই সৌভাগ্য, আজকের যে আনন্দ বা খুশি, সেটা আমি আমার বিধানসভার সমস্ত নাগরিককে উৎসর্গ করেছি। এটা আনন্দের কথা, কিন্তু পাশাপাশি বড় দায়িত্ব। এই দায়িত্ব ভার আমাকে বহন করতে হবে। আমি যাতে মানুষের নিরপেক্ষভাবে, মানুষের নিঃস্বার্থভাবে মানুষের কাজ করে যেতে পারি, তার চেষ্টা করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা কমিউনিটি যখন এক হয় না 12টা বাজিয়ে দেয়। আপনার কি মনে হয় সনাতনী সম্প্রদায় এক হয়ে তৃণমূলের 12টা বাজিয়ে দিল? দেখুন, এটা জনগণের রায়, আমরা মাথা পেতে নিয়েছি। এখানে সনাতনীরা যেমন ছিলেন, পাশাপাশি যারা সংখ্যালঘু ভাইরা তারাও ছিলেন। সবার পরশে পবিত্র করা তীর্থ নীড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে তার জয় হয়েছে। আপনার বিধানসভা কেন্দ্রের জন্য কি কি অঙ্গীকার আপনি রাখছেন সেটা যদি একটু বলেন। আমরা আমাদের ইস্তেহারে বলেছি যে আমাদের রাস্তাঘাট, আমি গ্রামীণ সেক্টরে থাকি, সেখানে কাজ করতে গিয়ে দেখেছি যে বেসিক নিড মানুষের রাস্তাটাই তৈরি হয়নি। রাস্তা আমি আগে তৈরি করব, হাসপাতাল তৈরি করব, কারণ উত্তরবঙ্গ থেকে আমার এসএসকেমে আসতে আমার রুগী পথেই মারা যায়, তারপরে বেড পায় না, বহু রকম সমস্যা। এই সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে আগে। কোন কোন জায়গায় আপনার মনে হয় যে তৃণমূল আমলে গত 15 বছরে বা বাম আমলে আপনার জেলা পিছিয়ে ছিল, যেখানে আপনাকে সেটাকে অগ্রগতি করতে হবে? সব ক্ষেত্রে আমরা পিছিয়ে, উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলা। শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, যোগাযোগ ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। আমাদের এগুলোতে জোর দিতে হবে। অনেক নবান্ন থেকে বৈঠক করে অনেকগুলি নির্দেশ দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, এবং সেই ক্ষেত্রে যে টোল, অবৈধ টোলগুলো রয়েছে না, সেগুলো বন্ধ করা হবে। আমাদের এবারের নির্বাচনের সংকল্পপত্রে খুব পরিষ্কার বলা ছিল, এবং আদরণীয় প্রধানমন্ত্রী তিনি যখনই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছেন, বা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখনই এসেছেন, খুব পরিষ্কারভাবে তাদের বক্তব্যেই ছিল যে আজকে পশ্চিমবঙ্গের এই আর্থিক দুর্দশার মূলে যেটা প্রাতিষ্ঠানিক করাপশন, এটাই তো পশ্চিমবঙ্গের দুর্দশার মূল জায়গা। এবং সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও জিরো টলারেন্সের নীতিতেই চলবে। এটা আমাদের সংকল্পপত্রের ঘোষণা। তো সেখান থেকে তো আমরা কখনোই ডেভিয়েট করব না। আমরা যে কথা দিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গ পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেই কথা আমরা, সেই প্রতিশ্রুতি আমরা রাখব। এবং প্রতিটা ক্ষেত্রে, সেটা নিয়োগ হোক বা আপনি যে টোলের কথা বললেন অর্থাৎ ট্রান্সপোর্ট রিলেটেড হোক, যে কোনো জায়গায় প্রতিষ্ঠানের মাধ্যমে যে দুর্নীতি এই তৃণমূলের সময় রন্ধ্রে রন্ধ্রে ঘুণের মতো ধরে গেছিল, সেটাকে আমরা একদম রুট থেকে এলিমিনেট করব। এগুলো যে ডিপার্টমেন্টের বিষয় তারা ভালো বলতে পারবেন, কিন্তু সামগ্রিকভাবে এই যে বেআইনি যে নির্মাণগুলো, এই বেআইনি নির্মাণগুলো কীভাবে হয়েছে? পুরসভা রয়েছে, কর্পোরেশন রয়েছে, সরকারি যে বডিগুলো যারা প্ল্যান স্যাংশন করার এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা দেখার অথরিটি, তারা কেন চোখ বন্ধ করে রয়েছে? নিশ্চয়ই সেখানে টেবিলের তলার লেনদেন ভালো মাত্রায় ছিল। তাই বিজেপি এই টেবিলের তলার লেনদেনকে কখনোই মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অ্যালাউ করবে না। বেআইনি নির্মাণের আগেও আমরা দেখেছি তৃণমূলের সময়, তৃণমূলের জমানায় কলকাতা হাইকোর্টকে বারে বারে বিভিন্ন মামলায় রায় দিতে হয়েছে। কেএমডি এর আন্ডারে, কলকাতা কেএমসির আন্ডারে এবং বিভিন্ন পুরসভার আন্ডারে যে বেআইনি নির্মাণ, সেগুলোকে ভাঙার। আপনি জানেন দমদম লোকসভায় কামারহাটির যে জয়ন্ত সিংয়ের সেই বাংলো, কমপ্লিট ইলিগাল কনস্ট্রাকশন, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দিনের পর দিন সেই স্ট্রাকচারকে ডেমোলিশ করা হয়নি। এত উদ্ধত্তের জায়গায় পৌঁছেছিল তৃণমূলের প্রশাসন, তৃণমূলের নেতারা, তারা হাইকোর্টের আদেশকেও মান্যতা দেওয়ার প্রয়োজন মনে করছিলেন না। তার উত্তর তারা নির্বাচনে পেয়েছেন। তদন্ত শুরু করা হবে কি বলছেন? তদন্তে একজন রাঘব বোয়াল তো অ্যারেস্টই হয়ে গেল। তদন্ত শুরু করা হয়েছে, তদন্ত চলছে, এবং যারা যারা চাকরি দেওয়ার নামে মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছেন, তারা প্রত্যেকে শাস্তি পাবেন। এই যে সুজিত বসু অ্যারেস্ট হলেন, এরা তো কি লেভেলের ম্যাজিশিয়ান, আমরা ভেবে তো অবাক হয়ে যাই। কোভিডের সময় যখন সমস্ত রেস্টুরেন্ট সরকারি অর্ডারে বন্ধ ছিল, যখন রেস্টুরেন্টে কোনো কুক ছিল না, শেফ ছিল না, ওয়েটার ছিল না,
কাস্টমার ছিল না। সেই কোভিডের সময় ওই সুজিত বসু 1.5 কোটি টাকার রেস্টুরেন্ট ব্যবসা করেছেন। কাকে খাইয়েছেন আমি জানি না, রান্না কে করে দিল, উনি কোমর বেঁধে রসুই সামলাতেন কিনা সেটাও আমি জানি না। এই কোভিডের সময় তিনি 2.25 কোটি টাকা তার ব্যাংকে ক্যাশ ডিপোজিট করেছেন। কোথা থেকে পেয়েছেন এই টাকা? এর উত্তর তো তিনি দিতে পারেননি। কালকে 10 ঘন্টা ধরে যখন প্রশ্নোত্তর চলেছে উনি উত্তর দিতে পারেননি, উত্তর দিতে পারবেনও না, কারণ এগুলো সবই চাকরি চুরির টাকা, নয়াঞ্জলি বুঝিয়ে কমার্শিয়াল প্লটে কনভার্ট করার বেআইনি টাকা, এবং ইস্ট কলকাতা ল্যান্ডে ক্রমাগত ডাম্পিং করে করে গুলশান কলোনি, গুলবাহার কলোনি বসানোর বেআইনি টাকা। দাদা আপনারটা একটা পৌরসভা যেগুলো আছে দমদম পোস্ট অফিস, ওখানে একটা আম্বেদকর পার্ক আছে, যেখানে অভিযোগ হচ্ছে কি ওখানে অবৈধ নির্মাণ হচ্ছে বেআইনিভাবে। এটাকে কীরকম আপনি দেখছেন? আপনারই বিধানসভা আছে। আমি বিষয়টা কালকে শুনেছি যে দমদম সেন্ট্রাল জেল মাঠের পাশে আম্বেদকর পার্ক বলে একটি পার্ক ছিল, সেটাকে দমদম পৌরসভা, তৃণমূল পরিচালিত দমদম পৌরসভা সেই পার্কের যে মূর্তি এবং যে বসার যে জায়গা ছিল সেগুলোকে ডেমোলিশ করেছে। আমি খোঁজ নিয়েছি কালকে, জানতে পেরেই পুরসভার বক্তব্য হলো তারা একটা আধুনিক মানের ওখানে স্টেডিয়াম তৈরি করার নাকি পরিকল্পনা নিয়েছেন। আমি বলেছি ইমিডিয়েটলি এই প্রজেক্টের কি প্রপোজাল রয়েছে এবং সেই প্রপোজাল আদৌ ভায়াবেল, নাকি স্টেডিয়াম বানাবার নামে আবার কমার্শিয়াল কিছু শপ তৈরি করে সেখান থেকেও তোলাবাজি করার টাকা কামাবার পরিকল্পনা ছিল। সেটা আমি খুব তাড়াতাড়ি দমদম পুরসভার আধিকারিকদের কাছ থেকে খুব কমপ্লিট ডিটেলস চেয়ে পাঠিয়েছি। আশা করছি যদি প্রজেক্ট প্রপোজাল ঠিকঠাক হয় এবং সেটা সত্যি দমদমের মানুষকে একটা স্টেডিয়াম উপহার দেওয়ার মতো পরিস্থিতির হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেটাকে সেই অ্যাঙ্গেল থেকে চিন্তাভাবনা করে, এবং অবশ্যই ভারত মাতার গৌরবের সন্তান B.R. আম্বেদকর মহাশয়ের যে মূর্তি সেখানে ছিল সেটা কীভাবে করা যায় সেটা আমরা এনশিওর করব। পুরনো দুর্নীতির থেকে সুজিত বসুকে এই যে আপনারা বারবার অভিযোগ করেছেন যে এই ধরনের কি হয়েছে পরেও যে আপনাদের তালিকা আরও কোনো নাম মানে শুধু কি সুজিত বসু একাই? আমরা তো বারবার বলছি এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। এই যে সময় অয়ন শিল অ্যান্ড কোম্পানি, কি নাম ছিল, ABS ইনফোজেন প্রাইভেট লিমিটেড, গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পৌর নিগমগুলোকে নিয়ে যে চাকরির দুর্নীতির টাকা, এই দুর্নীতি যখন, এই স্ক্যাম যখন চলছিল, আপনি ব্রাত্যজন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের একবার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চেক করে নিন। যে কোম্পানি 2014-15 সাল পর্যন্ত 1 পয়সা প্রফিট দেখাতে পারতো না, সে এই স্ক্যাম চলাকালীন কোটি টাকার উপরে প্রফিট, এবং তারপরেই এই স্ক্যামের প্রসিডিং অ্যাকাউন্টে, মানুষ যেটা বলছে যে প্রসিডিং অ্যাকাউন্টে চলে আসার পরেই তারপর থেকে আজ পর্যন্ত আর রিটার্ন জমা করে না। তার মানে এই কোম্পানিটাকে কি শুধুমাত্র এই পৌর নিয়োগ দুর্নীতির টাকাটাকে সাইফন অফ করার জন্য ব্যবহার করা হলো? এই প্রশ্নগুলো তো চলছে, এর উত্তর সঠিক তদন্তের মাধ্যমে আসবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সঠিকভাবে তদন্ত হলে সুজিত বসুর ঠিক পরে পরে এই নামটা ব্রাত্য বসুরই থাকবে। ওইটাই প্রশ্ন যে একটা পুরসভা, সেখানে নিয়োগ এত হচ্ছে বেআইনিভাবে, সেখানকার বিধায়ক বা সেখানকার শাসক নেতা জানছেন না? এটা তো হতে পারে না কখনো। বিধায়ক যদি তার নাট্য সংস্থার অ্যাকাউন্টকে নিয়োগ দুর্নীতির পয়সা সাইফন অফ করার জন্য ইউজ করেন, তাহলে মানুষ কার উপর ভরসা রাখবে? মানুষ ভরসা রাখতে পারেনি, সেই কারণেই তো ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা ভরসা রাখবো, এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আমরা এক বিন্দু জায়গা দেব না, এবং যারা করেছে বিগত দিনে তাদের গারদশ্রী শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এই যে বিজেপি সরকার আসার পরে বাংলাদেশে আন্দোলনে বলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হয়। বহির্দেশ সংক্রান্ত কোনো বিষয়ের উত্তর আমি দেব না, তার জন্য ভারত সরকার এবং উপযুক্ত মন্ত্রক রয়েছে, তারা যা উত্তর দেবার।